টু বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেল। আমরা সেল ডিভিশনে যে ভিডিওটি বা ক্লাসগুলি করে করে যাচ্ছি তার আজকে আমরা মিওসিসে চলে গেছি। গত ক্লাসেই আমি মিওসিসে গেছি অবশ্য। সেই মিওসিসের ডেফিনেশন, মিওসিসের টাইপস, হ্যাঁ মিওসিসের তোমাদের ডিফারেন্ট টাইপস অফ ফেজেস, যেখানে ক্যারিওকাইনেসিসের মিওসিস 1, মিওসিস 2, সেই মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানে স্টেপ যেটাকে আমরা ইন্টারকাইনেসিস বলেছি, ডিসকাস করেছি। দো মিওসিস অকার ইন টু স্টেপস, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2, তোমাদের এনসিইআরটি লিঙ্ক করে বলি। এনসিইআরটি একটা লাইন আছে, খুব ইন্টারেস্টিং লাইন। এই লাইনগুলো কেমন দেখো তোমাদেরকে শেখাতে সাহায্য করে। লাইনটা দেওয়া আছে, দো মিওসিস অকার ইন মিওসিস 2 অ্যান্ড মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2, বাট here the single time, for the single time DNA replication occur। তাহলে সিঙ্গেল টাইম ডিএনএ রেপ্লিকেশন অকার মানে কি? ডিএনএ রেপ্লিকেশনটা কোথায় হয় তোমরা নিশ্চয়ই জানো, আমরা পড়িয়েছিলাম সেল ডিভিশনের যে সেল সাইকেল পড়িয়েছিলাম, তার ইন্টারফেজের এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, মনে পড়ছে? তাহলে ইন্টারফেজ ডিএনএ রেপ্লিকেশন যদি একবার হয় তার মানে এস ফেজও একবার হবে, ঠিক তেমনি ইন্টারফেজও একবারই হবে, যেটা আমরা গত ক্লাসেই বলেছি। তো আজকের ক্লাসে আমি একটু দীর্ঘায়িত হতে পারে ক্লাসটা, একটু অনেকটা বড় টপিক। আমরা প্রফেজ 1-এর প্রত্যেকটা উপদশা দেখো, আমরা বলেছিলাম লেপ্টোটিনি, জাইগোটিনি, প্যাকাইটিনি, ডিপ্লোটিনি, ডায়াকাইনেসিস, এই 5টা উপদশার ক্যারেক্টারগুলোকে করাতে তোমাদের সাহায্য করছি। ওকে, এই ক্লাসটা নট অনলি ফর 11 বাট অলসো নিটের জন্য একটা বলতে পারো একদম অ্যাসেট হয়ে থাকবে তোমাদের। প্রত্যেকটা স্টেপ সুন্দর করে বানিয়ে নাও, এটা তোমাদের সর্বক্ষেত্রে কাজে লাগবে। এর থেকে কোশ্চেন খুবই আসে। ওকে, দেখতে থাকো আজকের ক্লাসটা। ফার্স্ট আমরা মিওসিস 1-এর প্রফেজ 1 যে দশাটি আছে তার ফার্স্ট উপদশা অর্থাৎ সাবফেজ লেপ্টোটিনিতে আমরা এসেছি। তাহলে লেপ্টোটিনি উপদশা তুমি যা দেখতে পাচ্ছ তাই বর্ণনা করো। দেখো কি দেখতে পাচ্ছ, ক্রোমোজোমস। তাহলে 1 নম্বর কি পাচ্ছ, ক্রোমোজোমস আর গ্র্যাজুয়ালি, দেখো ক্রোমোজোমগুলো আস্তে আস্তে তৈরি হওয়ার একটা গল্প পাচ্ছ না, গ্র্যাজুয়ালি ভিজিবল ইন লাইট মাইক্রোস্কোপ। এবং এখানে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ঘটনা দেখো, এই ক্রোমোজোমগুলোর উপরে দেখো পরিষ্কার তুমি বুঝতে পারবে। ক্রোমোজোমগুলো আমি বিভিন্ন কালারের করেছি, তার কারণও আছে। এই ক্রোমোজোমগুলোর উপরে দেখো কয়েকটা ডিস্টিংক্ট পোর্শন আমি করেছি না, যে ডট, যে পোর্শনগুলো আমি দেখাচ্ছি এখন, ডটেড কিছু পোর্শন দেখতে পাচ্ছ, দিস ভেরি পোর্শন ইজ নোন অ্যাজ ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোজোমস আর ক্লিয়ারলি গ্র্যাজুয়ালি ভিজিবল ইন লাইট মাইক্রোস্কোপ অ্যান্ড উইথ ডিস্টিংক্ট, দেখো এটা লিখলে তোমরা আপত্তি করবে না, ডিস্টিংক্ট ক্রোমোমিয়ার, এই রিজিয়নগুলোকে ক্রোমোমিয়ার বলে, তোমরা জানো এটা। ওকে, এখানে আমি একটা নোট করেছি, দেখো আমাদের যেহেতু আমাদের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড সেলের 2n = 46, এখানে ডিপ্লয়েড সেলেরই তো মিওসিস হয়। আমরা দেখেছি রেণুমাতৃ কোষ বা জননমাতৃ কোষ যে কোষেরই করি না কেন, তারা ডিপ্লয়েড সেল, হ্যাঁ, তার মিওসিস হয়। তাহলে এই মিওসিস কালে 46টা ক্রোমোজোম নিয়ে তো আমি দেখাতে পারবো না, তাই আমরা এখানে কনসিডার করছি 2n = 4, 4টে ক্রোমোজোমকে আমি কনসিডার করছি, সেটা দিয়ে মিওসিসটা দেখাতে চলেছি। ওকে, তাহলে প্রথম পয়েন্ট আমাদের শেষ। সেকেন্ড পয়েন্ট, একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। দেখো এটা একটা অ্যানিমাল সেল এঁকেছি, বলার অপেক্ষা রাখে না, কোনো সেল ওয়াল করেনি। হ্যাঁ, এটা তোমরা দেখতে পাচ্ছ সেল মেমব্রেন, অ্যান্ড এটাও তাই। এটা কি নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিওলাস। তাই নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যেহেতু এটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে এই স্টেজে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে আমি এটা মুছে দিই। এই ক্রোমোজোমগুলো দেখো, এই ক্রোমোজোমগুলো কি হয় বলো তো, এই লেপ্টোটিনি উপদশায় এই ক্রোমোজোমগুলি এই যে সেন্ট্রিওল করেছি না, সেন্ট্রিওলের দিকে, টুয়ার্ড সেন্ট্রিওল, নিউক্লিয় পর্দার সঙ্গে এই ক্রোমোজোমগুলো এরকম হ্যাঙ্গিং করে অবস্থান করে। দেখো আমরা দুটো যে ব্লু কালারের করেছিলাম আর দুটো রেড কালারের করেছিলাম, দিস আর দ্য রেড কালার ক্রোমোজোম, এরকম হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে। এটা একজন বিজ্ঞানী এটাকে কল্পনা করেছিলেন, দেখতে পাবে তার নামটাও যেমন ইন্টারেস্টিং, তার কল্পনাটাও কীরকম বলো তো। তিনি কল্পনা করেছিলেন এটাকে ডার্লিংকে দেওয়া একটা গিফটের মতো। ডার্লিংকে কি গিফট করেছো? ফুলের তোড়া গিফট করেছো। তাহলে এটা ফুলের তোড়ার ন্যায় বা ফ্লাওয়ারিং, ইটস লুকস লাইক, উনি বলেছিলেন ইটস লুকস লাইক ফ্লাওয়ারিং বোকে, দ্যাট ইজ অলসো কল্ড বোকেট স্টেজ। আমি বললাম না বিজ্ঞানীর নামটা খুব ইন্টারেস্টিং। এই যে বিজ্ঞানী এই বোকেট স্টেজটা পর্যালোচনা করেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন, সায়েন্টিস্ট ডার্লিংটন।
আমরা ওই জন্য ডার্লিং কথাটাকে ইউজ করলাম এক্ষেত্রে, যে ডার্লিংকে দেওয়া একটা ফুলের তোড়া নেয় এটা দেখতে, এটাকে বলা হয় হ্যাঁ বোকেট স্টেজ। বোকেট স্টেজ ডিসকভার্ড বাই বা ডেসক্রাইবড বাই সায়েন্টিস্ট ডার্লিংটন। তাহলে অলসো ইউ ফাইন্ড দ্য বোকেট স্টেজ ইন লেপ্টোটিনি। ক্লিয়ার হলো? তবে আবারও বলে রাখি, ইন কেস অফ অ্যানিম্যাল সেল, এই লাইনগুলোই টুইস্ট, তুমি এই লাইনগুলো খুব সহজে অগ্রাহ্য করে ফেলতে পারো, যে অ্যানিম্যাল সেলটাকে অতটা গুরুত্ব দিলে না, তোমাকে প্লান্ট সেল দিয়ে দিল, তুমি ভাবলে যে প্লান্ট সেলটা হয়তো হতে পারে। তাই এই জায়গাগুলো খুব খেয়াল করবে, এই জায়গাগুলো থেকেই এনসিইআরটি টুইস্টগুলো দেওয়া থাকে বা পয়েন্টগুলো তোমার অপশনগুলো এমন দেওয়া থাকে, ক্লোজ দেওয়া থাকবে যেখানে তুমি ভুল করার সম্ভাবনা তোমার প্রবল থাকে। আচ্ছা, এরপরে এসো জাইগোটিনি, পরবর্তী উপদশা জাইগোটিনি। তোমাদের নিটের জন্য আমি একদম লিস্ট করে দিই একটা ফাইনালি, এরকম কিছু ইভেন্টের নাম, যেমন 1 নম্বর লিখেছি, বাঁ দিকে লিখে রাখবে তোমরা ইভেন্ট এবং ডান দিকে লিখে রাখবে কোন ফেজে হয়। ওকে, যেমন এই বোকেট স্টেজ ফার্স্ট তুমি পাচ্ছ, ডান দিকে লিখে রাখো লেপ্টোটিনি। এটা পুরো নিটের জন্য একদম স্পেশাল একটা নোটস হয়ে যাবে। দেখো জাইগোটিনিতে এসো পরবর্তীতে। জাইগোটিনি উপদশায় কি হচ্ছে দেখো তো, এই যে স্যার আপনি ক্রোমোজোমগুলো করেছিলেন, সেই ক্রোমোজোমগুলো যেন স্যার জোটবদ্ধ হয়ে গেল না। বিভিন্ন সাইজের আমি ক্রোমোজোম করেছিলাম, দেখো দুটো লম্বা করেছিলাম, সেই লম্বা লম্বাগুলো এক কাছে হয়ে গেল, একই লেন্থের গুলো। আবার ছোট ছোট যে ক্রোমোজোমগুলো করেছিলাম তারা এক কাছে জোটবদ্ধ হয়ে গেল। তাহলে হ্যাঁ ঠিকই ভেবেছো, ঠিক, ভেরি গুড। তাহলে তোমার ভাবনা অনুযায়ী chromosomes are paired together. Chromosomes are named homologous chromosome. পর সুন্দর করে পড়ে যাও, ডিটেলসে তোমাদের বর্ণনা করব এবং সিম্পল উপায়ে, এটা আমার মুখ্য উদ্দেশ্য থাকে যত সহজে তোমাদের বোঝানো যায়। তাহলে এই ক্রোমোজোমগুলোকে বলা হয় হোমোলোগাস। কেন হোমোলোগাস? কেন কি? এখানে ক্রোমোজোমগুলো সেম লেন্থ, দেখো সেন্ট্রোমিয়ার পজিশন সেম, এর মধ্যে জিনের অবস্থান সেম, সব কিছু সেম, তাই একে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আর এই হোমোলোগাস ক্রোমোজোমের জোটবদ্ধ হয়ে থাকার ঘটনাটাকে কি বলে জানো? ঘটনাটাকে বলে সাইন্যাপসিস। আমি একটু ভিডিওর লেন্থটা ভেবেই আমি আগে থেকে একটু ছবিগুলো এঁকে রেখেছি। এটা সাইন্যাপসিস, দিস ইভেন্ট ইজ নোন অ্যাজ সাইন্যাপসিস। এখানে একটা খুব সুন্দর নোট বলে রাখি ফর নিট, দিস সাইন্যাপসিস অ্যাকম্প্যানিড বাই এ স্পেশাল কমপ্লেক্স নেমড সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স। এই কমপ্লেক্স ক্রোমোজোমগুলিকে জুড়ে রাখতে সাহায্য করে, দুটো ক্রোমোজোমকে জুড়ে রাখতে সাহায্য করে। আমি কমপ্লেক্সটা ছবি ওপরে এঁকেছি, দেখো এখানে একটা গ্রিন কালারের আমি দেখো একটা পোর্শন করেছি, দিস পোর্শন ইজ নোন অ্যাজ সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স। তার একটা ডিটেলস আমি দেখিয়েছি এখানে। দিস ইজ সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স। দিস সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স ইউ সি ইন only in ইলেকট্রন মাইক্রোস্কোপ। আবারও বলছি, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। এই সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্সের যে ছবিটা আমি উপরে দেখাচ্ছি একটু পরেই, সেই বিষয়টি তুমি দেখতে পাবে কোথায়? ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে, অনলি ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ। দেখো সেই সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স গঠিত হয়েছে একটা সেন্ট্রাল রিজিয়ান দ্বারা, একটা সেন্ট্রাল রিজিয়ান দেখতে পাচ্ছ রেড কালারে যেটা আমি এঁকেছি, সেন্ট্রাল রিজিয়ান। তার পাশে দেখো দুটো ল্যাটারাল এলিমেন্ট আছে, দুটো ল্যাটারাল এলিমেন্ট, যেটা ব্লু কালারের আমি করেছি, ল্যাটারাল এলিমেন্ট। এবং সেন্ট্রাল রিজিয়ানের সঙ্গে ল্যাটারাল যে পোর্শনগুলো আছে বা এলিমেন্টগুলো আছে তারা সংযুক্ত হয়ে আছে কি দ্বারা? একটা তন্তুময় ফাইবারাস এলিমেন্ট দ্বারা। ক্লিয়ার হলো? এই নিয়ে আমার সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স। এখন তুমি বলবে স্যার ক্রোমোজোমগুলো তাহলে কোথায় আছে? দেখো ক্রোমোজোমগুলো আমি এখানে সবুজ দেখিয়েছি গ্রিন কালারে, যেখানে আমি ক্রোমোজোমসগুলো দেখো অ্যাটাচড হয়ে আছে এইভাবে, ক্রোমোজোমস আর অ্যাটাচড হেয়ার। ওকে, দিস ইজ দ্য complex made up of a central region, two lateral element and some fibrous element. গঠনটা বুঝতে পেরে গেছো? এর বর্ণনাটা দিয়েছিলেন সায়েন্টিস্ট, এই সাইন্যাপ্টোনিমালসের বর্ণনা দিয়েছিলেন সায়েন্টিস্ট জে ময়েসেস। হ্যাঁ, জে ময়েসেস সাইন্যাপ্টোনিমাল ডেসক্রাইব করেছিলেন কমপ্লেক্সটাকে। এইভাবে ক্রোমোজোমগুলো আছে। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলে ক্রোমোজোম পেয়ার্ড হয়েছে, দিস আর কল হোমোলোগাস ক্রোমোজোম, সাইন্যাপসিস। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের কথা কোথায় পাচ্ছ তুমি? জাইগোটিনিতে পাচ্ছ। সাইন্যাপসিস কোথায় পাচ্ছ? জাইগোটিনি। নোট করবে খাতায়, তোমাদের টাস্ক দেওয়া রইল নিটের যারা নিট ভাবনা চিন্তা করছো, এবং অলসো এইচএস এর জন্য সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স নোট করবে জাইগোটিনি। এখন আরেকটা ঘটনা বলি, তাহলে এই সাইন্যাপসিসে
কটা ক্রোমোজোম অংশ নিয়েছে? আমরা সাইন্যাপসিসেই আছি, তাহলে সাইন্যাপসিসে হাউ মেনি ক্রোমোজোম, কটা ক্রোমোজোম অংশ নিয়েছে? অবশ্যই তুমি বলতে পারছো স্যার দুটো ক্রোমোজোম। তাহলে এই দুটো ক্রোমোজোম যখন নিয়েছে, তাহলে আমরা যদি একে বাইভ্যালেন্ট বলি, তোমাদের নিশ্চয়ই আপত্তি থাকবে না? দিস ইজ কল্ড বাইভ্যালেন্ট। তাহলে সাইন্যাপসিসে অংশগ্রহণকারী দুটি ক্রোমোজোমকে একত্রে বাইভ্যালেন্ট বলে, ক্রোমোজোম দিয়ে ভাবলে। আচ্ছা, দুটো ক্রোমোজোম মানে কটা ক্রোমাটিড? স্যার চারটে ক্রোমাটিড, কারণ একটা ক্রোমোজোম মানে আপনি বলেছিলেন দুটো ক্রোমাটিড, তার দুটো ক্রোমোজোম মানে চারটে ক্রোমাটিড, 4 ক্রোমাটিডস, 4 ক্রোমাটিডস। তাই ক্রোমাটিডস দিয়ে যদি ভাবো, তাহলে এই বাইভ্যালেন্টকেই তুমি অর বলতে পারো কি? টেট্রাড। তাহলে এই টেট্রাড দশা বা বাইভ্যালেন্ট দশার উৎপত্তি হয় কোথায়? এদের অরিজিন, টেট্রাডের অরিজিন যদি বলে কোথায়, কেন আমি এরকম করে বলছি বুঝতে পারবে, সেটাও হবে জাইগোটিনি। বাট এই টেট্রাডটাকে তুমি যদি ক্লিয়ারলি দেখতে চাও, তাহলে তোমাকে পরবর্তী দশা অর্থাৎ প্যাকেটিংতে যেতে হবে। এই টেট্রাডটাকে যদি তুমি ক্লিয়ারলি দেখতে চাও, তাহলে তোমাকে কোথায় যেতে হবে? প্যাকেটিংতে যেতে হবে। দেখবো আমরা টেট্রাডের ক্লিয়ার দশা ইন প্যাকেটিং। তাহলে পরবর্তী, তাহলে চলে এসো প্যাকেটিনিতে। তাহলে বুঝতে পারলে জাইগোটিনিতে অনেকগুলো ঘটনা আমি বললাম, পরপর করে সুন্দর করে নোট করবে। আচ্ছা, নাও উই আর মুভ টু দ্য প্যাকাইটিনি, হোয়ার ফার্স্ট ক্যারেক্টার তোমার বলার অপেক্ষা রাখে না। ফার্স্ট ক্যারেক্টার তুমি এইক্ষুনি রেডি করলে। হ্যাঁ স্যার, টেট্রাড আর ক্লিয়ারলি শোন। আবারও বলে রাখি, টেট্রাড দশাটার উৎপত্তি হয়েছিল কখন? জাইগোটিনিতে। পরিষ্কার করে দেখতে পাওয়া যায় কখন? তোদের এনসিইআরটিতে লেখা আছে লাইন, এটা এইভাবেই টুইস্টগুলো আসে। ক্লিয়ারলি শোন কোথায়? প্যাকেটিনিতে দশা। তাহলে ক্লিয়ারলি যখন দেখছো, তাহলে কীভাবে দেখবে? দেখো, দিস ইজ, আমি যেটা সাইনাপ্রোনিমাল একটা কমপ্লেক্সের ছবি আঁকি, দিস ইজ সাইনাপ্রোনিমাল কমপ্লেক্স, যেখানে এই হলো একটা ক্রোমোজোম, দেখতে পাচ্ছ, এবং এই হলো আর একটা ক্রোমোজোম। তাহলে এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম, এই দুটো বাইভ্যালেন্ট বা এটেনি টেট্রাড ছিল, যেটা এখন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি ইন প্যাকেটিনি। তাহলে এখানে দেখো, আমি এটা কেন আঁকলাম বুঝতে পারবে। এই বাইভ্যালেন্টের অন্তর্গত হোমোলোগাস ক্রোমোজোম যে আছে, তার একটা ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিড, এরা এদিকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর এখানে ব্লু ব্লু সিস্টার আর রেড রেড একে অপরের সিস্টার ক্রোমাটিড। ওকে, কিন্তু এই ব্লু এর রেসপেক্টে রেডটা তাহলে কি হবে? তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের প্রতিটা ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো, তাদেরকে একে অপরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই হোমোলোগাস ক্রোমোজোমের অন্তর্গত দুটি ক্রোমোজোমের এর একটি ওর একটিকে, হ্যাঁ, প্রত্যেকের একটি একটি করে যদি হয়, তাহলে তাকে আমরা বলবো, এদিকে আমরা কনসিডার করি কি রূপে? নন সিস্টার। তাহলে এখানে ব্লু আর রেড যদি আমি কনসিডার করি, এদিকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার হলো ব্যাপারটা? কেন এই জায়গাটা ক্লিয়ার করলাম এক্ষুনি বুঝতে পারবে, কারণ প্যাকেটিং উপদশার একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা আমরা এবার আসতে চলেছি। এই উপদশায় তোমরা দেখতে পাবে, যেখানে এই যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় বললাম, এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয় একটা পার্টিকুলার পয়েন্টে ক্রস ওভার করে, অর্থাৎ এই কন্ডিশন তুমি দেখতে পাবে। দেখো, নন সিস্টার ক্রোমাটিড দ্বয় একটা পয়েন্টে ক্রস ওভার করে, একটা পয়েন্টে ক্রস ওভার করছে, একে অপরকে ক্রস ওভার করছে। এই জায়গাটায় একটা রিকম্বিনেশন নোডিউল অ্যাপিয়ার করে। রিকম্বিনেশন নোডিউল ইজ দ্য রিজিয়ন হোয়ার রিকম্বিনেশন নোডিউল অ্যাপিয়ার করে বা অকার হয় কোন জায়গায়? অ্যাট দ্য পয়েন্ট অফ ক্রসিং ওভার। ক্রসিং ওভার কাদের মধ্যে হলো? রিকম্বিনেশন নোডিউল কোথায়? অ্যাট দ্য পয়েন্ট অফ ক্রসিং ওভার বিটুইন টু নন সিস্টার ক্রোমাটিড, বিটুইন টু নন সিস্টার ক্রোমাটিড। দেখো, বিটুইন টু নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোম, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভারটা হয়েছে, ঠিক কিনা? রিকম্বিনেশন নোডিউল সেই জায়গাটাতেই তৈরি হয়েছে। এই রিকম্বিনেশন বা ক্রস ওভার একটা এনজাইমেটিক ঘটনা, যে এনজাইম এটাতে সাহায্য করে তার নাম হলো রিকম্বিনেজ। রিকম্বিনেজ
the recombinase enzyme, the very enzyme which helps in recombination, that is called recombinase. তাহলে তুমি কি কি পেলে ক্রসিং এইখানে প্যাকেটিন উপদশায় টেট্রাডটাকে ক্লিয়ারলি দেখলে, টেট্রাডটাকে ক্লিয়ারলি শোন করেছো, তুমি পাচ্ছ ক্রসিং ওভারের মতো একটা ঘটনা। ওকে, আর এই ক্রসিং ওভার মনে রেখো, ক্রসিং ওভার লিডস টু recombination of genetic materials, তাহলে প্যাকেটিন উপদশা আমাদের শেষ হলো। এখনো কিন্তু সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কিন্তু দূরীভূত হয়নি। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বা সাইন্যাপসিস অবস্থাতেই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার ঘটনাটা ঘটলো। ওকে, একটা যে পয়েন্টে ঘটেছে রিকম্বিনেশন নোডিউল তৈরি হয়েছে, রিকম্বিনেশন নোডিউলে ক্রসিং ওভার ঘটেছে বিটুইন টু নন সিস্টার ক্রোমাটিডস। এখন এই দুটো যদি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই হয়, ক্রসিং ওভার সীমাবদ্ধ থাকে, তাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রসিং ওভার। আর দেখো বাকি দুজনও তো ক্রসিং ওভার করতে পারে, বাকি যে দুটো ক্রোমাটিড আছে, ভালো করে ছবিটার দিকে দেখাও, এই দুটো নন সিস্টার ক্রোমাটিড রেড আর ব্লু, এরা দুজনের মধ্যেই যদি ক্রসিং ওভারটা সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রসিং ওভার। আর একটা সাইন্যাপসিসের অন্তর্গত বাকি যে মানে চারটে ক্রোমাটিড ডি যদি ক্রসিং ওভারে অংশ নেয়, তাহলে এই দুটো এবং এই দুটো সবাই যদি ক্রসিং ওভারে অংশ নেয় তখন তাকে বলা হয় কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। এটা নোট করবে খাতায়। ওকে, আচ্ছা, এরপর চলে এসো আমরা পরবর্তী দশায় যাই, ডিপ্লোটিনি। ডিপ্লোটিনিতে দেখো আমরা চলে এসেছি, খুব শেষের দিকেই চলে এসেছি। ডিপ্লোটিনিতে খুব সুন্দর ঘটনা ঘটে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। স্যার হঠাৎ করে এরা তো জুড়ে ছিল সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এটা তো ছেড়ে গেল কেন? তাহলে কি স্যার এটাই আমাদের প্রথম পয়েন্ট? ঠিক ভেবেছো। তাহলে আমাদের প্রথম পয়েন্ট কি? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ডিসলিউশন হয় ইন the subphase of diplotiny, in subphase diplotiny, that is the subphase of prophase 1. ওকে, তাহলে ডিপ্লোটিনি উপদশায় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটা ডিসলিউশন হয়ে যায়। এটা 2019 সালে নিটের কোশ্চেন। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ডিসোসিয়েট করে যায় কোন দশায়? তোমার ডিপ্লোটিনি উপদশায়। দেন তাহলে কি হয়ে যাবে? ডিসোসিয়েট করে যাচ্ছে, বুঝতে পারছো, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ডিসোসিয়েট করে গেছে, কিন্তু ক্রোমোজোমটা পুরোপুরি যে সেপারেট হয়ে গেছে তা নয়। কোন জায়গাটা ডিসোসিয়েট করেনি? তাহলে ডিসোসিয়েটার হয়েছে, বুঝতে পারছো, এক্সেপ্ট ওয়ান রিজিয়ান, একটা রিজিয়ানে ডিসোসিয়েট করেনি। সেই রিজিয়ানটার নাম কি? ক্রস ওভার রিজিয়ান। যে জায়গাটায় ক্রসিং ওভার হয়েছিল সেই জায়গাটা দেখো ডিসোসিয়েট করেনি। আমার এই জায়গাটা যেখানে তোমার সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ছিল সেই জায়গাটা ছেড়ে গেছে, তাই দেখতে পাচ্ছ এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে একটা, কিন্তু ক্রস ওভার জায়গাটা ডিসোসিয়েট করেনি। তাই সুন্দর একটা ইংরাজি এক্স অক্ষরের ন্যায় একটা স্ট্রাকচার তৈরি হয়েছে না? দিস ভেরি স্ট্রাকচার ইজ নোন অ্যাজ কায়াজমাটা। ইট ইজ এক্স শেপড স্ট্রাকচার। দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এই ধরো আমার এই একটা ক্রোমাটিড, এই বাঁ হাতের এটা একটা সমসমস্ত একটা ক্রোমোজোম, আর এই একটা সমসমস্ত ক্রোমোজোম, এরা দুজন সমসমস্ত ক্রোমোজোম ছিল। ওকে, তাহলে এখানে এই দুটো ক্রোমাটিড এরা সিস্টার, এই দুটো ক্রোমাটিড এরা সিস্টার, এর একটা ক্রোমাটিড আর এর একটা ক্রোমাটিড হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় এই ধরো আমার সেন্ট্রোমিয়ার বা সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স জুড়ে ছিল এবং এর মাঝখানে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় ওভারল্যাপ করেছিল, যেটাকে আমরা বলেছিলাম ক্রসিং ওভার। ইট ইজ ফর্মড ইন প্যাকেটিনি। বাট নাও কি হলো, দেখো এই সাইন্যাপটোনিমাল, আমার এই বুড়ো আঙুলের জায়গাটায় এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটা খুলে গেল, কিন্তু খুললো না কোন জায়গাটা? যে জায়গাটায় ক্রোমোজোমটা ক্রস ওভার করে আছে, যে জায়গাটায় ক্রোমোজোমটা ক্রস ওভার করে গেছে সেটা খুললো না। তাই এটা ইংরেজি কি অক্ষরের মতো লাগলো? দেখতে পাচ্ছ পরিষ্কার, এক্স অক্ষর, ঠিক বলেছি। তাহলে এই এক্স অক্ষরের এই স্ট্রাকচারটার নাম হলো কায়াজমা। তাহলে ডিপ্লোটিনি উপদশায় তুমি কি পাচ্ছ? কায়াজমা অ্যাপিয়ার করছে at the portion of crossing over. So কায়াজমাটা অ্যাপিয়ার। ওকে, হয়ে গেল আমাদের ডিপ্লোটিনি দশা। আচ্ছা, নাও একদম ফাইনাল জেনেটিক রিকম্বিনেশন ঘটে গেছে, আমার সেগমেন্টাল চেঞ্জেস হয়ে গেছে,
ডিপ্লোটিনিতে গিয়ে আমি পেয়েছি কায়াজমা ফর্মেশন। ফাইনালি প্রফেজ 1-এর একদম শেষ উপদশা, শেষ সাবফেজ, যার নাম ডায়াকাইনেসিস। সেই দশায় কী হয়েছে দেখো, কিচ্ছু নয়, সিম্পল একটা ঘটনা ঘটেছে। আমি তোমাদের বলে দিই, এখানটা নোট করে দিই। ভিডিও শেষের দিকে চলে এসেছি আমরা। জাস্ট তুমি দেখতেই পাচ্ছ ডায়াকাইনেসিসের প্রথম ঘটনা। দেখো এই যে কায়াজমাটা তৈরি হয়েছিল আমি দেখালাম, এক্সেপ্ট কোনো একটা জায়গায় ধরো গিঁট দিয়েছি, কোনো একটা দড়িতে গিঁট দিয়েছি আমি, সেই গিঁটটা শক্তভাবে পড়েছে কি না দেখার জন্য আমরা কি করি, গিঁটটাকে একটু টেনে দেখি। টেনে দেখলে এটা যে জায়গায় প্রথম গিঁটটা পড়েছিল সেই জায়গা থেকে একটু সরে যায় না। একদম বাস্তব ঘটনা, দেখো বাস্তব ঘটনা দিয়ে বুঝলে তোমার সুবিধা হবে। অর্থাৎ কায়াজমা ঘটেছিল প্রথমে এই জায়গায়, অনেকটা মাঝখানে, এখন এই কায়াজমাটা একটু প্রান্তের দিকে সরে গেছে। এইটাকে বোঝানোর জন্যই আমরা এই তীর চিহ্নের সাহায্য নিয়েছি। দেখো তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি আমরা, যেখানে ক্রোমোজোম কায়াজমা পোর্শনটা একটু প্রান্তের দিকে সরে গেছে, তাহলে ফার্স্ট পয়েন্ট ঠিকই ভেবেছ, টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা সিঙ্গুলার নাম্বারে অকার। অ্যান্ড ফাইনালি আরেকটা ঘটনা দেখতেই পাচ্ছ। স্যার আরেকটা কি চেঞ্জ হয়েছে দেখা যাচ্ছে, দেখো প্রত্যেকে ভাবতে পারছো, দেখো আমি নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে চলে যাচ্ছি। প্রফেজের শেষ দশা, প্রফেজ 1-এর একদম শেষ উপদশা, তাহলে নিউক্লিয় পর্দা সেম এজ মাইটোসিসের মতনই, নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস টেন্ডস টু ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করছে। দেখো তাহলে তোমাদের কাজ দেওয়া রইলো, এই পুরো ছকটা সুন্দর করে বানিয়ে নাও। প্রত্যেকটা ক্যারেক্টার আমি আস্তে আস্তে করে বর্ণনা করেছি, তোমাদের কাজ শুধু একটাই দেওয়া রইলো, ঘটনাগুলোর ইভেন্টগুলোর বাঁদিকে নাম লিখবে। যেমন ধরো আমি দ্রুত বলে যাই, প্রথম বোকেট স্টেজ লেপ্টোটেনি, তারপর চলে যাও জাইগোটিনিতে সাইনাপসিস জাইগোটিনি, সাইনোটোনিমাল কমপ্লেক্স জাইগোটিনি, বাইভ্যালেন্ট জাইগোটিনি, টেট্রাড অকার জাইগোটিনি, টেট্রাড ক্লিয়ারলি শোন প্যাকাইটিনি, ক্রসিং ওভার প্যাকাইটিনি। এই নোটটা তুমি করবে, এটা তোমার সারা জীবনের অ্যাসেট হয়ে যাবে। তারপর চলে যাও কায়াজমা অ্যাপিয়ার ডিপ্লোটিনি, কায়াজমার টার্মিনালাইজেশন কোথায় হচ্ছে, ডায়াকাইনেসিস, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস টেন্ডস টু ডিসঅ্যাপিয়ার বা গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার কোথায় হচ্ছে, তোমার ডায়াকাইনেসিস। এই হলো আমাদের এই ভিডিওটার মূল ফান্ডা। এই যে ছক করে দিলাম, এর মাধ্যমে তোমার সমস্ত কিছু এক্সামে তোমার শুধু এইটুকুটা মনে রেখো, ভিডিওটি দেখবে তোমার উপযোগী হয়ে যাবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।